7 বছরে দ্বিগুণ বাংলাদেশের ঋণ বোঝা জনগণের কাঁধে। এবং সর্বশেষ জানাবো, গুম হওয়াদের ফিরিয়ে দিতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 7 বছরে দ্বিগুণ বাংলাদেশের ঋণ বোঝা জনগণের কাঁধে। বড় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প এবং নানা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ যে ঋণ নিচ্ছে তার পরিমাণ মাত্র 7 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশ এখন যে ঋণ করছে তার একটি বড় অংশ যাচ্ছে সেই ঋণ পরিশোধের পেছনেই। বৈদেশিক ঋণের পরিমাণ $100 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করার পর পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বারবার বাংলাদেশকে বিষয়টি নিয়ে সতর্ক করছেন। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এবং নিচ্ছে। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন। 2023 সালের শেষ প্রান্তিকে এটি $100.63 বিলিয়ন পৌঁছায়। বৈদেশিক ঋণ বৃদ্ধির সাথে সাথে এর সুদ এবং আসল পরিশোধের পরিমাণ প্রতি বছর বাড়ছে। অর্থনীতির বিভিন্ন সূচক, রাজস্ব আহরণ, রপ্তানি বাণিজ্য, ডলার সংকট ও রিজার্ভ পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন ভবিষ্যতে বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে। বাংলাদেশের ঋণ পরিস্থিতি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের ভাবনা থেকেই একটা দুশ্চিন্তা। $100 বিলিয়ন যে ঋণটা, এর মধ্যে বেশিরভাগই সরকারের ঋণ। $79 বিলিয়ন তো সরকারের, সেটার জিডিপির সাথে তুলনা করলে 17% কাছাকাছি। খুব একটা চাপ না, কিন্তু পরিশোধ করার পরিমাণটা সুদ এবং আসল মিলিয়ে অনেক বেশি। বাংলাদেশ কার কাছে কতটা ঋণ রয়েছে সেই বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে 2022 সালের জুন পর্যন্ত সুনির্দিষ্ট ডাটা পাওয়া যায়। এই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ছিল $55.60 বিলিয়ন। এই ঋণের অর্ধেকের বেশি 57% হলো বিশ্বব্যাংক ও এডিবির কাছে। আর দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ যেসব দেশ থেকে ঋণ করেছে তার মধ্যে জাপান, রাশিয়া, চীন ও ভারত, এই 4টি দেশই প্রধান। দ্বিপক্ষীয় চুক্তির বেলায় বাংলাদেশ জাপানের কাছে সবচেয়ে বেশি দেনায়। জাপানের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ $9.21 বিলিয়ন। এরপরই রাশিয়ার কাছে $5.09 বিলিয়ন, চীনের কাছে $4.76 বিলিয়ন এবং ভারতের কাছে $1.02 বিলিয়ন ঋণই বাংলাদেশ। বর্তমানে এই ঋণ আরও অনেক বেশি, কারণ ইআরডির তথ্যে দেখা যায় চলতি অর্থ বছরে 2023 সালের জুলাই থেকে 2024 সালে মার্চ পর্যন্ত বাংলাদেশ $563 কোটি ঋণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এডিবি থেকে 140 কোটি এবং বিশ্বব্যাংক থেকে $96 কোটি নিয়েছে বাংলাদেশ। একই সময়ে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাপান থেকে 135 কোটি, রাশিয়া থেকে 80 কোটি, চীন থেকে 36 কোটি, ভারত থেকে 19 কোটি এবং অন্যান্য উৎস থেকে $50 কোটি ঋণ নেওয়া হয়েছে। ফাহমিদা খাতুন বলছেন, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বলি, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে বলি, আমাদের আরও রাস্তাঘাট সবই তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। সেটা রাশিয়া, চীন, জাপান তাদের কাছ থেকে আনতে হচ্ছে। সেইগুলো কিছু চলমান আছে, এগুলো তো ফেরত দেওয়ার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। একদিকে পরিমাণটা বাড়বে, আরেকদিকে চিন্তার বিষয় যে আমার তো টাকা নাই হাতে। এই কারণে দুশ্চিন্তাটার বিষয় রয়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতির প্রবণতায় দেখা যায় সরকারের বৈদেশিক ঋণ এবং এর পরিশোধে দুটোই ক্রমাগত বাড়ছে। 2020-21 অর্থ বছরে সরকারের যে ঋণ 50 বিলিয়ন ছিল সেটি 22-23 অর্থ বছরে 62 বিলিয়ন ছাড়িয়ে যায়। এই ঋণ পরিশোধের ধারাও ঊর্ধ্বমুখী, পরিশোধের পরিমাণও বেড়ে চলেছে। চলমান অর্থ বছরের জন্য $3 বিলিয়ন বেশি বরাদ্দ রাখতে হয়েছে বাজেটে। আগামী বছরগুলোতে সেটি $4 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, $100 বিলিয়ন ক্রস করে ফেলেছি আমরা। এটা কিন্তু অর্ধেকের কম ছিল 1 দশক আগে। হঠাৎ করেই আমরা ডাবল করে ফেললাম। কিন্তু
এই জায়গাটাতেই আমাদের ভাবতে হবে একটু যে আবার ডাবল করে ফেললে তো মুশকিল হয়ে যাবে। হয়তো 5-7 বছরেই ডাবল হয়ে যেতে পারে যদি আমরা ঠিক মতো আমাদের ম্যানেজমেন্ট ঠিক না রাখি। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের চাহিদা অনুযায়ী আয় বৃদ্ধি পাচ্ছে না, উল্টো বিদেশে অর্থ পাচার, উচ্চশিক্ষা ও বিদেশে চিকিৎসার জন্য বিলিয়ন ডলারের বাড়তি ব্যয় হচ্ছে, সেটা দুশ্চিন্তার বিষয়। বাংলাদেশের বাস্তবতা হলো বড় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি হচ্ছে। এছাড়া বিদ্যুৎ খাতে একটা বড় অঙ্কের ঋণের বোঝা রয়েছে সরকারের কাঁধে। ডলারের রিজার্ভও ক্রমাগত কমছে। সেই সাথে ডলারের দাম বৃদ্ধির কারণে ঋণ পরিশোধে ব্যয় আরও বেড়েছে টাকার অঙ্কে। অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলছেন বাংলাদেশকে আয় বাড়াতেই হবে। জাতীয় আয়ের তুলনায় বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত মাত্র 7.5%, এটা একটা সমস্যা। টাকার অঙ্কে কিন্তু আমার বৈদেশিক ঋণ প্রায় 40% বেড়ে গেছে, 82 থেকে 117 হয়ে গেছে, অর্থাৎ আমাকে রাজস্ব 40% বেশি কালেক্ট করতে হবে। এটা হিউজ সমস্যা। আমাকে ম্যাক্রো স্টেবিলিটি রাখতেই হবে, আমাকে রাজস্ব বাড়াতেই হবে, তা না হলে আমি ম্যাক্রো স্টেবিলিটি ধরে রাখতে পারবো না। এবং আমার কাঠামোগত দুর্বলতা আছে যেসব সেক্টরে, সেখানে বিনিয়োগ করতে হবে, করে বৈদেশিক মুদ্রা সেভ করতে হবে। বোঝা জনগণের কাঁধে। এদিকে বিদেশি ঋণের সমস্ত দায় শেষ পর্যন্ত জনগণের কাঁধেই পড়বে। জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করেই সরকারের আয় বাড়াতে হবে। যেমন প্রত্যক্ষ কর হিসেবে আগামী অর্থ বছরে আয়কর বাড়ানোর নানা চেষ্টা থাকবে বলে শোনা যাচ্ছে। আবার পরোক্ষ করের বেলায় যেমন মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। এসব সিদ্ধান্ত বাজেটে পাশ হলে প্রত্যক্ষ কর হিসেবে জনগণকে বেশি টাকা আয়কর দিতে হবে। আর পরোক্ষ কর হিসেবে মেট্রো রেলে ভ্যাট কার্যকর হলে রেল যাত্রীরা এখন যে গন্তব্যে যেতে 100 ভাড়া দেন, সেখানে 115 টাকা ভাড়া গুনতে হতে পারে। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন শেষ পর্যন্ত দায় কিন্তু জনগণের কাঁধেই, বোঝা কিন্তু মানুষের ঘাড়েই। এই যে ঋণের বোঝাটা আমরা বলছি, যে ঋণ কত অলরেডি বেড়েছে, এখন মাথা পিছু ঋণ 1.5 লাখ টাকার মতো। কিছুদিন আগে এটা 1 লাখ টাকার মতো ছিল। আমরা প্রত্যেকের মাথায় ঋণ নিয়ে ঘুরছি। সেটা যে আমাদেরকে দিতে হবে সেটা বলছি না, কিন্তু এটা তো একটা বোঝা। এখন কোনো সময় সরকার হয়তো ভাবতে পারে যে আমি কর বাড়িয়ে দিলাম, মানুষের কাছ থেকে টাকা আহরণ করতে হবে। কিন্তু তখনই কর আহরণ করার যৌক্তিকতা থাকে যখন কিনা অর্থনীতিতে সুযোগ সৃষ্টি সবার জন্য একই রকম হয়। গুম হওয়াদের ফিরিয়ে দিতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে গুমের ঘটনা বন্ধ করতে নির্দেশনা দেয়। একই সঙ্গে গুমের শিকার সবার ভাগ্য ও অবস্থান সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় ও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন বলেও মনে করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে সরকার দেশকে এক ভীতিকর জনগণে পরিণত করেছে। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী 2009 থেকে 2024 এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন গুম হয়েছেন। তাদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেকদিন পর গ্রেফতার দেখানো হয়েছে। আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। অবিলম্বে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো, চৌধুরী আলম, হুমায়ুন পারভেজ, সাজেদুল ইসলাম সুমন, জাকির সহ গুম হওয়া নেতাকর্মীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গভীর শঙ্কা, ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ। গুম মানব সভ্যতার পরিপন্থী। বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পায়। তিনি বলেন, বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন তাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী, সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী সরকার কোনো কিছুকেই তোয়াক্কা করছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।